কোনো রকমও কোনো দিন কোনো সরি বলা না, কোনো দুঃখ প্রকাশ করে না, মানে এটা ওর জন্মগত অধিকার। দর্শক, দেশ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান ইমন। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে টুনি নামে একটি নারীর কিডনি দানের তার স্বামীর একটি বিষয় নিয়ে বেশ সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, এবং যেই ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সেই তারেকের সামনে আজকে আমরা হাজির হয়েছি। তার কাছ থেকে জানার চেষ্টা করব প্রকৃত ঘটনা কি ঘটেছিল। আপনার কাছে একটু আমরা আসতে চাই। জি, এই যে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে, আর যেই স্ত্রী আজকে আপনি যে আমাদের সামনে আছেন, যে আপনাকে এই নতুন করে জীবন দান করেছে, জি, জি। তার সাথেই আপনি এখন তাকে মারধর করেছেন, খারাপ আচরণ করেছেন, এবং আপনি পরকীয়া প্রেমে জড়িয়েছেন। প্রকৃত ঘটনা আসলে কি আপনার কাছ থেকে জানতে চাই, যে অভিযোগগুলো আনা হয়েছে আপনার বিরুদ্ধে। আচ্ছা, জি, আমার নাম মোহাম্মদ তারেক, আমার ওয়াইফের নাম উম্মে সাইদিনা টুনি। তো ওর সাথে আমার যা হয়েছে এটা আমি বলি। এইবারকার আর কি এখনকার যে অবস্থা, তো আমি একদিনকে শুয়ে আছি বিছনারপুরে, দেখি ও চ্যাটিং করে, খুব চ্যাটিং করে। তো আমি বলছি চ্যাটিং করো কার সাথে? ও বলছে তুমি করতে পারো না। এর আগের ঘটনা কিন্তু আরও আছে 3টা, ওইগুলো আমি এখন বলছি না, লাস্টের যেটা ঘটনা সেটাই আমি বলতেছি। বলছে তুমি করতে পারো না। তো তখন থেকে আমার খুব মন খারাপ। তারপরে ও আমাকে ওর খালার দোকানে 4,000 টাকা বেতনে একটা চাকরি লাগিয়ে দিল। আমার এলাকায় আমি সবসময় ব্যবসা করছি, গার্মেন্টসে আমি কন্ট্রাক্টারি করছি, প্রায় 12-13 বছর করছি আমি কন্ট্রাক্টারি। তো আমি তারপর লজ্জা ঢেকে আমি এই কাজ করছি এলাকার ভিতরে 4,000 টাকা বেতনে। তো তখন এই সুযোগগুলো ও আরও নিছে, ও ইচ্ছা করে এগুলো করছে। পরে একদিনকে আমি রাত 10টার সময় ওকে আমি পাচ্ছি না। তো পার্লার সব জায়গায় খুঁজি, ও পার্লারে গিয়েও এইসব মোবাইল টোবাইল চালাই চুরি করে। যাই হোক, ওইগুলো আমি বলছি না। তো 10টার সময় যায় দেখি আমার যে ভাড়াটিয়া ছিল, ও 3 বছর ধরে থাকে, নাম আছে রাজীব। আমার সাথে যে গার্মেন্টস আছে আমার বাসার সাথে, ওই গার্মেন্টসে চাকরি করে রাজীব। তারও একটা ছেলে আছে, ছোট একটা ছেলে আছে, ওয়াইফ আছে। কিন্তু ওয়াইফে আপনার বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে 3 মাস রাখে বাড়িতে, 15 দিন 20 দিন আমার বাসায় রাখে। তা আমি সবসময় বলি কি ব্যাপার, আপনি এতদিন কেন ওইভাবে রাখেন ওয়াইফকে? বাড়িতে রাখা তো ঠিক না। তা আমি তো ওইসব জানতাম না যে আমার ওয়াইফের সাথে ওর পরকীয়া চলতেছে। তো যাই হোক, একদিন রাত 10টার সময় আমি ওকে পাচ্ছি না। পরে খুঁজতে খুঁজতে 3তলা, মানে ছাদে, পার্লারে, নিচতলায় সব জায়গায় খুঁজছি, পাইনি। পরে 3তলা, ওরা থাকে 3তলায় আর আমরা থাকি 2তলায়। তো 3তলায় গিয়ে আমার সন্দেহ হলো যে ওর সাথে তো কথাবার্তা বলে। ও রুমটা ভিড়ানো, একবারে ছিটকানি দিও না। আমি ধাক্কা দিয়ে ঢুকে আমি যে সিন দেখছি সেটা কি বলবো। আমার ওয়াইফের সাথে সে শোয়া বিছনায়, এই অবস্থা দেখছি। দেখে তো মনে করেন এটা কোনো স্বামী ঠিক থাকতে পারবে না। হ্যাঁ, আমি একে 2-3টা চট দিছি, চট দিয়ে যখন ধরে নিয়ে আসছি তখন ওই ছেলে পালাইছে। এটা কি মানে যে আপনাকে কিডনি দানের পরে না আগের ঘটনা? পরের কথা, এই আপনি 3-4 মাস আগের, আমি জেলে যাওয়ার আগে, আমার জেলে যাওয়ার 2 মাস আগের কথা। তো তারপরে যাই হোক, এটা করার পরে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সে আবার পরের দিন তার খালার ওখানে চলে গেল ছেলে নিয়ে। এই যে ঘটনাটির কথা আপনি বললেন, এটা কি তার পরিবারের সাথে আপনি জানিয়েছিলেন, তার পরিবারের সাথে শেয়ার করেছিলেন? সম্পূর্ণ এই বিষয়গুলা সব জানে, আগেও যে করছে এগুলাও প্রতিবারই জানানো হয়েছে। কিন্তু ওরাও তেমন কোনো এটার বিচার করে না। আর ওর এমন নির্লজ্জ যে কোনো দিন সরি বলে না। এই পরকীয়া যে এটা দিয়ে 4 বার ধরা পড়লো, কিন্তু এইভাবে না, এই প্রথম আমি ধরলাম লাস্ট, যে আমার ওয়াইফ কারোর সাথে শুয়ে আছে। কোনো রকমও কোনো দিন কোনো সরি বলা না, কোনো দুঃখ প্রকাশ করে না, মানে এটা ওর জন্মগত অধিকার। কারণ ওর মা, ওর বোনও এটার সাথে মানে কোনো কিছুই বলে না। এটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে সেম একটি অভিযোগ আনা হয়েছে। আপনি কি ওই অভিযোগটাকে ঢাকার জন্য এই গল্পটা বলছেন নাকি? হ্যাঁ, আমি বলতেছি, আপনি প্রমাণ চান, ওর কাছ থেকে প্রমাণ নেবেন। যদি আমি কোনো পরকীয়া করে থাকি এরকম, তো আমি সবার সামনে, মানে আমার 10 বছর হোক আর 20 বছর আমি মোবাইল চালাই, মোবাইলের ভিতরে কোনো রকম পরকীয়ার যদি একটা কথা থাকে, তাহলে আমি বললাম সবার সামনে ফাঁসি দিতে আমি রাজি। আর তার আপনি 1 মাস বা 2 মাসের চেক করবেন, কারণ ওরা তো মোবাইল চেক করে, আর অনেকেই করে আমি জানি। তার 1 মাস 2 মাস চেক করলে আপনি বুঝবেন যে কত পরকীয়া করে। আপনি কি এটাকে চ্যালেঞ্জ দিচ্ছেন? আপনি 100% চ্যালেঞ্জ দিচ্ছি আমি। প্রকৃত অর্থে আপনাদের বিয়ে হয়েছিল কতদিন আগে? আমাদের বিয়ে হয়েছিল আপনি 2006 সালে। 2006 থেকে জি, আজকে 25 সাল। হ্যাঁ, আমাদের 19 বছর। এই যে গত বড় আমি ফেব্রুয়ারিতে, মানে 14 ফেব্রুয়ারিতে আমি 20টা ফুল আমি প্রতি বছরে একটা করে বাড়াই, মানে 20 বছর পড়ছে, আমি 20টা গোলাপ ফুল দিই সকালবেলা ওকে। অ্যান্ড বিয়ের কথা, হ্যাঁ, বিয়ের পরে আমরা বেশ ভালো ছিলাম। অপারেশনের পরে, অপারেশনের আগেই ও আমাকে বলেছিল যে আমি কিডনি লাগলে দিব।
তুমি আমাকে একটা বাড়ি লিখে দেবে, একটা ফ্ল্যাট লিখে দেবে। আমি বলছি আচ্ছা। আর আমি এগুলা হয়েছে খুব সহজেই হয়ে গেছে যে আমি এই আমার যে এতগুলো বছর আপনারা অতিবাহিত করলেন সংসার জীবনে, সেই সময় কি এই ধরনের কোনো এই ঘটনা ছিল? এটা তখন ছিল না, তবে আমার অপারেশনের আগের কথা বলতে, অপারেশনের পরে এগুলা হয়েছে বেশি। অপারেশনের আগে একটা ছোট ঘটনা ছিল তার, যে আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে সে সেটিং করতো। তো যখন আমি এটা অন্য বন্ধুর কাছে শুনলাম যে ভাবি অনেক নোংরা নোংরা কথা ওর সাথে বলতেছে, আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে, তো অনেকে আমি রাগ করে নেট মেট সব ছিঁড়ে ফেলেছিলাম। কিন্তু ওর কাছে কোনো সরি বা কিছু দুঃখ প্রকাশ এগুলো ছিল না। তো যখন অপারেশনের পরে এই যে বাড়িটা কিন্তু আমার 60 লাখ টাকার বাড়ি ওনাকে কিন্তু আমি লিখে দিছি। তারপরে উনি আমাকে কিডনি দিছে। কিন্তু আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম যে আপনার শাশুড়ি আপনাদের থেকে সচ্ছল এবং তাদের একটা ফ্ল্যাট বিক্রি করে এই বাড়িটা করেছে, এরকম একটি। আমার বাড়ি দেখে ওনারা আমাকে বিয়ে দিছে। ওনারা তখন ভাড়া থাকতো এবং কোয়ার্টারে খুবই ইয়াতে থাকতো ওরা। আর ওর বোন থাকতো, বড় বোন, যেটা মাইটিভিতে। ও একটা ছোট্ট একটা বাসা নিয়ে তার স্বামী নিয়ে থাকতো। ওটা কয় নাম্বার, 3 নাম্বার না 4 নাম্বার স্বামী নিয়ে যেন থাকতো তখন আর কি, আমার জেঠাস। তো ওই বাসায় আমি গেছি, দাওয়াত খাওয়াইছে। যখন নতুন বিয়ে হয়েছে ওনারা ভাড়া থাকতো, তাদের কিছুই ছিল না। আমার বাড়ি ছিল দেখা ওনার খালা, আমার ওয়াইফের খালা খালু, ওরা দেখে যে ছেলের বাড়ি আছে এবং না বানায় ব্যবসা করতেছে, সেসব দেখে আমার সাথে বিয়ে দিছে। আপনার বিরুদ্ধে জোরালো 2টা অভিযোগ আছে। একটি হচ্ছে আপনি অন্য নারীতে আসক্ত, পরকীয়া করেন, আরেকটি হচ্ছে আপনি অনলাইন জুয়াতে আসক্ত। এই বিষয়গুলো আদতে আচ্ছা, অনলাইন আমি তো বলছি, আমার মোবাইলটা আমি যতদিন ধরে কিনছি বা যতদিন ধরে ব্যবহার করছি, তার কাছে এখনও আমার মোবাইল আটকানো, প্যান্ট শার্ট জামা কাপড় চশমা সব কিছু আটকানো, আমি এখনও কিছু পাইনি। তো এটা ঘেটে যদি কেউ কখনো বলে যে আমি জুয়া খেলছি, বা আমি জুয়া কেমনে খেলতে আমি জানিও না। আমার এটা আছে যে আমি যখন অপারেশনের পরে কাজটা আমি করি নাই, তখন এক বেকার ছিলাম। আমার ভিতরে কাজ করতে যে আমি কি কাজ করব। অপারেশনের ভিতরে এমনি তো 1 বছর 1.5 বছর খুবই অসুস্থ থাকে। তারপরে আমি ছিলাম যে কীভাবে কি একটা কাজ করা যায়, অনলাইনে তো অনেকেই কাজ করে। তো আমার ছেলেটা আবার এসব ভালো বুঝে, ও এই অনলাইনের বিষয়ে। আমি বললাম বাবা একটা কিছু দেখাই দাও না, যে আমি যেন বসে টিপে টিপে কিছু করতে পারি। তো কি গেম ভাঙা এগুলা শিখাই দিল, যে এগুলো ভাঙলে তুমি পয়েন্ট পাবা, পয়েন্ট পালে এগুলো আস্তে আস্তে ডলারে রূপান্তরিত হবে। তো এগুলা 3-4 দিন আমি খেলার পরে দেখি যে হ্যাঁ, $1.47 আমার এটা তো জমা হয়েছে। তা আমি বলছি বাবা এটা বের করে দাও, তাহলে আমার মন আরও ভালো হবে, যে আমি হ্যাঁ ইনকাম করতে শিখেছি বা ইনকাম করব। আজও পর্যন্ত ওই $1.47 আমার ছেলের কাছে অথবা আমার শালার কাছে আছে, ওরা বের করে এখন পর্যন্ত আমার দেয় নাই। এটা আপনি জুয়া বলতে পারেন। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের 18 বছর বয়স, 18 পার হয়েছে আপনার এই যে জানুয়ারি 6 তারিখে। এগুলো কি তিনি জানতেন, এই যে আপনাদের? পূর্ণ বিষয় সে জানে, আর তাকে সত্যবাদী বলা হয় যে বাপের মতো। আমি কিন্তু সত্যি কথা বলি, আর ওরা হচ্ছে মানে মিথ্যার রাজা। আমার ওয়াইফ, আমার জেঠাস 1 নাম্বার, 1 নাম্বার আমার শাশুড়ি, তারপর 2 নাম্বার জেঠাস, তারপর আমার 3 নাম্বার হচ্ছে আমার বউ, মিথ্যার রাজা। আর এই জন্যেই তারা খালা খালু নানি নানা সবাই আমার ছেলেকে বলে সত্যবাদীর বেটা, এভাবে কটাক্ষ করে, কারণ আমি মিথ্যা কথা বলি না। আপনার কি এই মুহূর্তে কোনো নারীর সাথে সম্পর্ক আছে? কোনো সম্পর্ক না, আমি তো বললাম যদি আপনি এরকম কোনো রকমের মানে ঢাকায় কোনো নারীর কাছে গিয়ে থাকতেন? এটা শুনেছি, এগুলা সম্পূর্ণই ভুয়া। ও একটা মেয়ের কথা বলে মেরি, আমার বিয়ের 2-3 বছর পরেও তাকে নিয়ে তার বাড়িতে দাওয়াত খেয়েছি। কারণ তাদের যখন আমরা মোহাম্মদপুরে থাকতাম, তাদের ফ্যামিলিগতভাবে আমাদের একটা পরিচয় আছে, ঠিক আছে, মেরি নাম। তো ওই দাওয়াত খাওয়ার পর থেকে আজকে 18 বছর বা 17 বছর তার সাথে কোনো যোগাযোগ হয় না, কোনো যোগাযোগই হয় না। তো যখন ওরা প্রবলেম করতেছে যে আমাকে ধরাই দিল, তার আগে আমি বুঝতে পারছি যে ওরা একটা কিছু করবে। আর মিরপুর থেকে একটা সাংবাদিক আমাকে বললো যে দেখেন আপনার নামে রাজনীতি মামলা হচ্ছে, অস্ত্র মামলা হচ্ছে, এমন অনেক কিছু হচ্ছে, আপনি একটু সাবধানে থাকেন। আমি তো রাজনীতি করি না, কেউ বলবে না এলাকায় আমি রাজনীতি করি, আমার কে রাজনীতির লোকটা চিনে, কিন্তু আমি রাজনীতি করি না। তারপর আপনি একটু সাবধানে থাকেন। তখন আমি মেরিরে ফোন করলাম, যে মেরি অনেক দিন পরে, আমি বললাম যে মনে আছে কি আমার কথা? হ্যাঁ মনে আছে। আমি বলছি সরি যে এতদিন যোগাযোগ করি না, মানুষ অনেক কারণে করে না। হ্যাঁ এটা সত্যি কথা, মানুষ যখন সুখে থাকে বা এই করে, কারোর সাথে কারোর সম্পর্ক থাকে না, আবার হয়। তো কি সমস্যা কি? আমি বলছি এরকম আমার ওয়াইফ মনে করো পরীক্ষায় জড়াইছে, এখন আমি এটা দেখে আমার উপরে এখন জুলুম নেমে আসতেছে। তো এরকম যদি কিছু হয় প্লিজ আমাকে হেল্প করো। তো তখন কিছু ও বলেনি,
যখন নাকি আমাকে জেলে নিয়ে যায় তখন আমার মা আর আমার ছোটো ভাই তখন তার কাছে দৌড়াই গেছে, যাই বলছে মেরি তুমি যদি টাকা পয়সা দিয়ে একটু হেল্প না করো তাহলে তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। পরে হ্যাঁ সে বলছে আচ্ছা আমি যতটুকু পারি করবো, তোমরা দৌড়াও। ও তো আর দৌড়াতে পারে না। পরে আমার ছোটো ভাই দৌড়াইছে, দোকান থুয়ে আমারে জামিন করাইছে। তারপরে যে ডাক্তারের মেডিকেলে মানে খুব ক্রাইসিসভাবে ও অতটা যে আমারে খোলামেলাভাবে টাকা দিচ্ছে বা এসব না, ক্রাইসিসভাবে। যেমন এখন পর্যন্ত আপনারা আমি একটা রিসিপ্ট দেখাইতে পারি যে কিডনির থেকে আমার কিডনিতে একটা ভাইরাস বর্তমানে আছে। ইঞ্জেকশন 6টা নিছি, 7টা নিতে বলছিল, 6টা নিছি। ওটা একটা দামি ইঞ্জেকশন ছিল, ওটা ট্যাবলেটে এখন দিছে। এই ট্যাবলেটটা 3 মাস খেতে বলছে, আমি এখন পর্যন্ত একটা খেতে পাচ্ছি না পয়সার কারণে। অথচ আমার বাড়ি ভাড়া, আমার নিজের বাড়ি ভাড়া পাই আমি 65,000 টাকা করি। আজকে 3 মাসের বাড়ি ভাড়া ও নিছে, এই মাসের বাড়ি ভাড়াটাও সে নিছে, তাহলে আছে 2 লাখ টাকা, প্রায় 5,000 টাকা কম 2 লাখ টাকা। এত অনুরোধ করা হয়েছে তাকে আসার জন্য, দেখার জন্য মেডিকেলে। আমার বোন চিৎকার পেরে কাঁদছে আর বলছে আমার ভাইরারে মনে হয় কালকে দেখতে পারবো না, তুমি একটাবার এসে দেখো, আসে না। এবারকার ভাড়াটাও সে নিয়ে গেছে। আর আমি তো বললাম যে আমি একটা ওষুধ খেতে পাচ্ছি না এখন পর্যন্ত, আমি জানি না আমার কিডনির কী অবস্থা হবে। আপনি অন্য নারীতে আসক্ত, পরক্রিয়া করছেন, এই ধরনের বেশ কিছু প্রমাণ তার কাছে আছে, এই বিষয়ে কি বলবেন? আমি তো বললাম যদিও আমাকে এরকম প্রমাণ দিতে পারে, আমি তো 100% প্রমাণ দিতে পারি যে পরকে একটা না 4টা করছে, তারপরে ইয়ার পরে 3টা করছে। এরকম তো 100% প্রমাণ আছে, তার মোবাইলেও আছে। আর আমার মোবাইল শুরুর থেকে করবেন, যদি একটা কোনো প্রমাণ পান বা এরকম পরকে আমার থেকে থাকে, সবার সামনে আমি ফাঁসি দিতে রাজি। কারণ আমি কখনোই আমার বিয়ের পরে কখনো কোনো মেয়ের দিকে এমন করে তাকাই নাই। আমার বউরে আমি ভালোবাসতাম, আমার বউ ওইভাবে কিডনি দিলেও আমার মতো কখনো ভালোবাসেনি। সে অন্য পুরুষের সাথে ছুটছে, সম্পর্ক করতেছে। একটা মানুষ, সে মেয়ে হোক আর ছেলে হোক, কাউকে কেউ যদি ভালোবাসে অন্যদিকে তাকানোর তার রুচি হয় না। আমি সেই মানুষ। আপনার কিডনি দিতে আপনার স্ত্রী ব্যতীত আপনার মা, বোন অনেকেই ছিল, আত্মীয় স্বজন, কেউ কিন্তু রাজি হননি ওনার ভাষ্য অনুযায়ী। আচ্ছা বলেন, যে কেউ দিতে রাজি হয় না এটা ভুল কথা। আমার ভাই দিতে রাজি হয়েছে, আমার ভাইয়েরটা মিলে নাই, গ্রুপে মিলে নাই। আমার মা দিতে রাজি হয়েছে, আমার মাটা সম্পূর্ণ চেক আপ হয়েছে শ্যামলীতে। সম্পূর্ণ চেক আপ হওয়ার পরে ডাক্তার বলছে আপনার মা তো অনেক বয়স্ক, ওনার যে কিডনি আছে উনারই লাগবে, উনি আর একজনকে দিতে পারবেন না। আমার বড় আপা, আমরা দুই ভাই এক বোন, আমার বড় আপা যে বুয়েটে থাকে, উনি আমার কাছে এসে বসে বলছে ভাই আমি আছি, চিন্তা নাই, টেনশন করিস না। আমার বড় আপা যখন বাসায় গেছে তখন আমার ভাগ্নি পরের দিনই টুনিরেই ফোন করছে। ফোন করে কয় মামি আমার মা কিডনি দিতে পারবে না, এটা সরি, আমার আব্বা এখন ভাঙচুর করতেছে, বা এই নিয়ে ভাঙচুর করতেছে, এটা কখনোই আব্বা দিতে দিবে না। তা আমি শুনে বললাম না এগুলো প্রয়োজন নাই তো, কারণ ওনারা সুখে থাক। কিডনি হয়তো যে কোনোভাবে একভাবে পাওয়া যাবে, না পালে না পাওয়া গেল, ডায়ালিসিস করবো, যে কোনো একটা বিষয়ে চলবো, এই বিষয়। কিন্তু ও যেভাবে ঢালাওভাবে বলছে এগুলো হচ্ছে মিথ্যা কথা। সবশেষে তো তিনি আপনাকে কিডনি দিয়েছেন এবং আপনি এখন যতটুকু সুস্থ, এটা তার একটা বড় অবদান। হ্যাঁ, সবার কাছে শুধু স্বীকার করি না, আমি অটোতে গেলেও অটোওয়ালাকে বলি যে আমার কিডনি আমার ওয়াইফকে দিছে, এটা সবসময় বলছি। তাহলে যেই স্ত্রী আপনাকে কিডনি দিয়ে সুস্থ করলো, যেই স্ত্রী আপনাকে কিডনি দিয়ে সুস্থ করলো, সেই স্ত্রী এখন অন্য কারোর সাথে পরক্রিয়া কেন জড়াচ্ছে? শুধু পরক্রিয়া না, সে এখন রীতিমতো আমাকে ঘৃণা করে এবং সে এমনভাবেই পরক্রিয়াতে জড়াইছে তার সাথে, তাকে নিয়ে সবসময় টেনশনে থাকে, তাকে নিয়ে চিন্তায় থাকে, তাকে নিয়ে। তার মার কথাও তাই, তার মাকে আমি বললাম যাওয়ার যেদিনকে যে গেল ওরা আমাকে কেস করলো, তারপরে তখন ওর মাকে বললাম দেখেন আপনার মেয়ের এতই খারাপ ব্যবহার হয়েছে আমার সাথে, আর আমাকে দেখতে পাচ্ছে না, একবারে সহ্য করতে পারছে না, সে আলাদা রুমে শোয়, এতটাই ঘৃণা করতেছে, তো আপনি একটু কাউন্সিলিং করান 1 মাস নিয়ে গিয়ে। ওর মা হাসলো যে হ্যাঁ আসলেও কষ্ট পাচ্ছে, ছেলেটাকে অনেক ভালোবাসতো। ওর মাও কিন্তু এই কথা স্বীকার গেছে যে হ্যাঁ ও অনেক কষ্ট পাচ্ছে, এই কথাটা বলে গেছে। তখন কাউন্সিলের নামে ওই যে গেল, গিয়ে তারপরে তো আমাকে পুলিশ দিয়ে ধরা দিল। তারপর আপনি প্রশ্নটা কি যেন করেছিলাম ভুলে গেলাম। ওই যে ছেলের কথা বারবার বলছেন, ওই ছেলেটার নাম কি এবং সে কি করতো? সে রাজীব। আমার রুমে 3 থেকে 3.5 বছর ভাড়া ছিল, আগে ছিল নিচতলায়, 3 তলা করার পরে 3 তলা আসছে। রাজীব সে কোয়ালিটি ইনচার্জ ছিল, সামনে যে গার্মেন্টস, রিজবি গার্মেন্টস, এই গার্মেন্টসে চাকরি করতো। আমাদের এলাকায় অনেকেই তারে চিনে। এইটা হওয়ার পরে অফিসে তদন্ত করছে, দেখে যে হ্যাঁ ওর মোবাইলে অনেক কিছু পেয়েছে, পরে ও সাথে সাথে ওকে অফিস থেকেও বের করে দিছে। যেই স্ত্রী অন্য কারোর সাথে পরক্রিয়ায় লিপ্ত আছেন, তিনি কেন তার কিডনি দিয়ে আপনার জীবন বাঁচাবে? না
আপনি তো 5.5 বছরকার ডিফারেন্স আপনি ধরতেছেন। আমি তো বলছি এখন 1-2 মাসের কথা, আর কিডনি দেওয়া হয়েছে আজকে থেকে 5.5 বছর আগের কথা। তো 5.5 বছর আর এখন তো ডিফারেন্স। 5.5 বছর আগের ভিতরে তখন আমাদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তখন আমার অপারেশন হয়নি। অপারেশনের পরে আস্তে আস্তে দেখলাম যে ওর ছেলেদের প্রতি আস্তে আস্তে মানে চ্যাটিং, মানে টিকটক এগুলা সব বেড়ে গেল মোবাইলে, বেড়ে গিয়ে আস্তে আস্তে ছেলেদের সাথে এই কিডনির কথাটা বলেই কিন্তু অনেকজনের সাথে এই পরকীয়া করে, মানে প্রেম করে, যে আমি কিডনি দিচ্ছি আমার স্বামী, যে কেউ দুর্বল হয়ে যায় এই কথাটা বললেই। তো এরম করেও কিন্তু থাইল্যান্ড থেকে একটা ছেলে আসছে আমার বাসায়, বাংলাদেশি, আমার পাশে বাড়িতে থাকে, পাশেই বাড়ি ওরা বেশ প্রভাবশালী। সে এসে বলে আপনি কিডনি দিচ্ছেন, এরম অবাক লাগে। সে ফল টল নিয়ে আসছে, আমার সাথে তার পরিচয় নাই, সে আমাকে চিনে যেহেতু পাশে দেখা হয়নি কখনো। এই প্রথম আমার বাসায় আসলো, বসলো, যে আমি আমেরিকায় যাই ব্যবসার জন্য, হ্যাঁ ত্যান, থাইল্যান্ডে থাকি। তো ফল টল নিয়ে এসে অনেক কথা বললো, যে ওনাকে ধন্যবাদ। আমি হ্যাঁ দোয়া করবেন ওর জন্যে, ও আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। ওনাকে আমি বললাম না, অটোওয়ালার কাছে আমি গল্প করতাম যে আমার ওয়াইফ আমার দিছে, খুব করতাম ওকে সব সময়। এখন এই হয়তো জেলেতে বাড়ানোর পরে আমি করি কিনা জানি না, কিন্তু জেলে যাওয়ার আগ পর্যন্ত আমি সবসময় বলেছি। তো ওই ছেলেটা কিডনি দিছে দেখে উনি আসছে, এসে দেখা করে গেছে। লাস্টে ওর বাংলাদেশে এসে সারাসারি অলরেডি থাইল্যান্ড থেকে হয়ে গেছে, তার সাথে এত সম্পর্ক করছে আমার ওয়াইফ। 3-4টা সিম ইউজ করছে, 3-4টা সিমের থেকে আমার এখানে তার ফুয়াতো ভাইয়ের সাথে পরিচয়, নাম কামাল। ও আমাকে দুনিয়ার SMS করছে, এগুলা দেখাচ্ছে, প্রমাণ দেখাচ্ছে, যে দেখেন এগুলো কী। আমি বলছি কী, এগুলো আমি চিনছি না, বুঝছি না এটা কী। কই মোবাইল নাম্বার চিনছেন না? বলছি না। আপনি তো একটা মোবাইল দিয়েছেন, আমি চিনছি না একটাও নাম্বার। তো এটা তো ভাবি সব পাঠাইছে, যে ইয়ার ছেলেটার নাম বললাম না, পাশেই সবাই চিনে, ওদের ইজ্জত আছে। তো আমি বলছি ভাবি পাঠাইছে। তো হ্যাঁ এইরকম আমার ভাইয়ের সাথে এতদিন ধরে এইসব করতেছে। ভাবি তো সারাসারি হয়ে রাগারাগি করে অলরেডি বাংলাদেশে চলে আসছে। ওর ভাবির নাম্বার দিচ্ছে, ওর ভাবি অনেকক্ষণ কেঁদে এইসব বলতেছে। আমি বলছি শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনার স্বামীর একটা ইজ্জত আছে এখানে, আপনার স্বামীকে বুঝাই বললেন। কয় আমার স্বামীর থেকে আমি চলে আসছি। আচ্ছা ভালো কথা। অ্যান্ড আমার ওয়াইফের কিন্তু কোনো লজ্জা নাই এই বিষয়ে, তার জন্মগত অধিকার মনে করে, কোনো দুঃখ প্রকাশ কখনোই সে করবে না এই বিষয়ে, সেটা আমি জানি। তো আপনারা আর কী করবেন আমি জানি না, তবে আমার প্রচণ্ড রাগ হয়েছে এটা নিয়ে। রাগ হয়ে কতদিন রাগারাগি ছিল। তারপরে আমার ছেলেরা আমি বলছিলাম যে আমি এই বিষয় না, সরি এর আগের আর একটা বিষয় নিয়ে আমার ছেলেরা বলছিলাম যে আমি চলে যাব। তো আমার ছেলে বলছিল না বাবা যেও না। যাক, এটার বিষয়ে দেখেন কিডনি নিয়ে কিন্তু একটা আমি প্রমাণ দিলাম, যে কিডনি দিয়ে কিন্তু তার সাথে প্রেম করছে, এমন করাই করছে, তার বউ থাইল্যান্ড থেকে পর্যন্ত চলে আসছে। অবশ্য সে আমাকে বললো যে থাইল্যান্ডে যেহেতু থাকে ভাবি আসছিল, ওনার ওয়াইফ থাকে, ক্রিমের বিষয়ে আলাপ করে। আমি করো। উনি ক্রিমের বিষয়ে আলাপ করতে করতে এই করছে তার জামাইয়ের সাথে। এক সাক্ষাৎকারে আপনার স্ত্রী বলছিলেন যে যখন আপনার চিকিৎসা চলে ভারতে, তখন তিনি এখানে পার্লার দেন এবং বুটিক্সের কাজ করে আপনার চিকিৎসা ব্যয় বহন করেছেন। বলার দরকার, জি। বুটিক্সের কাজ এই বাড়িতে হয়নি কখনো, এই বাড়িটা 9 বছর হয়েছে, এই বাড়িতে কখনোই হয় নাই। তাহলে 9 বছর আগে বুটিক্সের কাজ হয়েছে ওই বাড়িতে, যেই বাড়িটা নাকি আগে ছিল আমার, স্ট্যান্ডার্ড গ্রুপ নিয়ে নিছে, সেখানে করছে 6 মাস। তো সেটার বান্দার থেকে শুরু করে, কালার থেকে শুরু করে, ছাদে মিলে দেওয়া থেকে শুরু করে সবই আমি করতাম তার সাথে। সে আর্ট করতো, দুজনে মিলেই করতাম। করার পরে একটা 3 পিস তৈরি, আমি ইসলামপুর থেকে কাপড় নিয়ে আসতাম, আমি হেল্প করতাম সাথে। তো করার পরে একটা 3 পিসের পরে 150-200 টাকা লাভ হয়। তা আমরা এত কষ্ট করার পর তারপর 6 মাস করছিলাম, করার পরে কষ্টটা বেশি হয়ে যায়, লাভটা কম হয়, আস্তে আস্তে ওটা ছেড়ে দেওয়া হয়েছে, 6 মাস করা হয়েছে। আর পার্লার, হ্যাঁ ওই বাসায় চলতো, আমি বলছি না ওই বাসায় চলতো না, তখন আমি ব্যবসাও করতাম। ওই বাসায় ভালো চলতো এবং ও খাটতে পারতো। এই বাসায় এসে এই অপারেশনের পর থেকে ও পার্লারটারে এমন সিস্টেমে বানাইছে, কেউ যদি আমার দেখেন যে কেমন গলি, এই গলির ভিতরে তো অ্যাভেলেবেল কাস্টমার আসার কথাই না। সে আমি বলি আজকে কয়েক বছর ধরে আমি বলছি দেখো তোমার কাজ করার দরকার নাই, তুমি আমার রুমটা আমি ভাড়া দিয়ে আমি 8,000 টাকা ভাড়া পাবো, তাহলে আমি টাকাটা পাবো। ও তখন এমন রাগার আগে তার মা বোনরে বলে এমন রাগার আগে যে ওটা ছাড়বে না, সে ছাড়বে না, তাহলে কাজ না করলে এটা তো রেখে লাভ নাই। ও বেছে বেছে কেউ যদি ফোন করে আসে তার কাজ করে। আপনি দেখেন এখন 2-3 মাস মনে বন্ধই আছে, আর আশেপাশে জিজ্ঞেস করে দেন যে ও কাজ কেমন করে, ওর কাজ ভালো, কিন্তু কেউ যদি ফোন করে আসে হঠাৎ আসলে তার কাজ করবে না। এই মানে
ও 8,000 টাকা ভাড়া, 8,000 টাকা কখনো এখনো কাজ করতে পারে না। আর ও এইসব করে আমার এই চিকিৎসা চালিয়েছে। আর আমি যে এতদিন ব্যবসা করছি, আমি যে ভাড়া পাই, বাড়ির ভাড়া পাই, এগুলা সব উড়ে গেছে। এই যে এত সময় গেল, কিন্তু ইদানিং এসে কেন মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, তিনি আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনছে? আপনি কিন্তু বললামই, তারপরে আপনি হয়তো বুঝেন নাই। সে আমার প্রতি এখন খুব, আমাকে দেখতে পারে না। সে ধ্যানে জ্ঞানে সব জায়গায় তার রাজীব। তার মাও কিন্তু বলে গেছে, হ্যাঁ অনেক কষ্ট পাচ্ছে। তো এটা হচ্ছে মেন কারণ। সে পরকে এটা এমনভাবে জড়াইছে। বললাম যে একটা কাহিনী বললাম যে তার ওইটা ভালোবাসা। সে আমার বুকে কয়েকবারই কাঁদছে, চিৎকার করেই কাঁদছে। তখন আমি কয়েকদিন আদর করছিলাম প্রথম। তারপরে আমারই রাগ লাগছে। রাগ লাগার পরে আমি আর আদর করি না। আর ওর এমন কটাক্ষ মানে চেরা হয়ে গেল আমার উপরে। প্রতিটা কথা খুব শুকনো এবং মানে ডাইরেক্টলি আমি বললোই যে আমি তোমাকে পছন্দ করি না, ভাল লাগে না তোমাকে আর এখন, এই কথা। তারপরে আমার থেকে বেডের থেকে আলাদা হয়ে গেল। সে বিড়াল নিয়ে আলাদা শুয়ে থাকতো ছেলের রুমে। এইগুলাই হচ্ছে তার মেন। আর ওর বড় বোন তো অনেক আগের থেকে বলে তুই চলে আয়, তুই অসুকালা মানুষের সাথে কী করবে। এরকম 2-3 বারই আমাকে বলছে যে আপু বলে যে অসুকালা মানুষের সাথে কী করবে, তুই গুলশানে চলে আয়। গুলশানে যে ওরা কী করে, ওর বোন বললাম তো একটা চাকরি কী করে, নিউজ প্রেজেন্টার, অথচ তার 1.5 লাখ টাকা মাসে খরচ আছে। আপনি যেমন এক কিডনি নিয়ে আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনাকে এক কিডনি দান করে তিনিও কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তিনি এটি বলেছেন। না এটা হয় না। এটা হচ্ছে আপনার কিডনি যারা দেয়, যেমন আমি কিডনিতে ভর্তি ছিলাম আজকে কত 20 দিন মনে হয়, এই 5 তারিখে ছাড়া পড়ছি। এখানে প্রায় 16 জন স্ত্রী তার স্বামীকে কিডনি দিছে। এখানে 6 লাখ টাকা করে লাগে একটা কিডনি অপারেশন করতে। তো কেউ একটা ছবি তুলে ফেসবুকেও ছাড়ে না। আর আমার ওয়াইফ রীতিমতো বলতে মানুষের কাছে কষ্ট লাগবে, সে তো এটা নিয়ে ব্যবসা করছে, যেমন ওই যে প্রেম করছে, এটা একটা ব্যবসায় পর্যায়েও চলে গেছে কিডনি নিয়ে। সোশ্যাল মিডিয়া সারা পৃথিবীতে ছড়া দিতেছে। অথচ দেখেন প্রতিদিন অনেক মানুষ স্বামীকে কিডনি দিচ্ছে, তারা একটা ছবি তুলে ইয়াতে ছাড়ে না। তো যাক, ওইটা আমি দোষের বলছি না। আমিও ওকে বলি যে কিডনিটা মনের থেকেই দিছে সে কোনো, হ্যাঁ, যে আমি 60 লাখ টাকার দিছি দেখাই যে ওটার জন্য ও একবারে টাকার উপরে ভরসা করে দিছে, এটাও না। তখন আমাদের ভালোবাসাটা ভালো ছিল। আমিও তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। সে এক কথায় বলছে বাড়ি লিখে দিতে, আমিও তাকে এক কথায় 60 লাখ টাকা বাড়ি লিখে দিছি। সেও মনে থেকে কিডনি দিছে, আমিও কিনে নিয়েছি। তখন ভালো ছিল, কিন্তু অপারেশনের পরের থেকে দেখেন তখনও ভালো ছিলাম, কিন্তু আস্তে আস্তে সে এই মোবাইল চালাতে টিকটক শুরু করলো। আপনার বিভিন্ন সারাক্ষণ এই আপনার এই মেসেঞ্জারে চ্যাটিং করতে এই যে ফরকে এগুলা শুরু করলো। লাস্টে এসে আমার ভাড়াটিয়ার সাথে একবারে সরাসরি লাইভ, আমি জানতাম না এটা। শেষ প্রশ্ন, জি, আত্মীয় স্বজনের কাছ থেকে এবং তার কাছ থেকে টাকার জন্য আপনি তাকে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি টাকার জন্যে কেন করব বলেন? আমার টাকাটা দরকার কিসের জন্যে? আমি 65,000 টাকা ভাড়া পাই আমার বাড়িতে। হ্যাঁ, এখন একটা ছোট লোন করা আছে, এটার জন্য টানাটানি হয়। কিন্তু আমি গাঁজা খাই, মদ খাই, সিগারেট খাই, না বাইরে যাই চা খাই। আমাকে 10-15 বছর ধরে আমার এলাকার বন্ধুবান্ধব আমার দেখে না, কারণ আমি সবসময় ঘরে থাকি, সারাক্ষণ ঘরে থাকি। সরি, 10-15 বছর বলে ভুল হবে, আমি 5 বছর ধরে, বেশি বলে ফেলছি। 5 বছর ওই আপনার অপারেশনের পর থেকে আমি বেরিয়ে হই না। এক হচ্ছে প্রথমে 1 বছর বের হয় না, আপনার যে কোনো আক্রমণ করবে, ভাইরাস আক্রমণ করবে, সেই কারণে। তারপরে আমার অভ্যাসই হয়ে গেছে, আমি বাসাতে বেরিয়ে হই না। একমাত্র কাছে আমার বাজার আছে, বাজারে যাই, এছাড়া আমি কোথাও কখনো যাই না। আর ও বলছে ওষুধ আনতে যায় নাকি আমি থাকি, এ কথাটাও শুনছি আমি। দেখেন, ওষুধ আনা আমি ও আর আমি দুপুরবেলা একসাথে খাই, 1:30-2টোর দিকে খাই ঘুমাই। ঘুমিয়ে উঠি আমি 4টার দিকে বা 3:30টার দিকে উঠে 4টা-4:30টার দিকে যাই, 5টার দিকেও যাই ওষুধ আনতে শ্যামলীতে। বাসে যাই, আমার কলমার থেকে অটো নিয়ে স্ট্যান্ডে আসি, যে সিএনবিতে এসে তারপরে আমি বাসে যাই শ্যামলীতে নিয়ে আবার আমার আসতে হয়। আসতে কোনো দিন 8টা বাজে, 8:30টা বাজে, হাইস্ট 9টা পর্যন্ত গেছে জ্যামের কারণে। তো এটা তো সবসময় সে দেখতো এবং ফোন করতো যে তুমি কোথায়, এই জায়গায় বাসে, এই জায়গায় আছি, হেমায়তপুর আছি, এরকম বেশিরভাগই হতো। তো আপনি কাউন্ট করে দেখেন যে আমার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো যাওয়া আসার ভিতরে। তারপরে ও যে মেয়ের কথা বলতেছে তার সাথে তো আমি বললাম 17 বছর ধরে বা 18 বছর ধরে তার সাথে কোনো যোগাযোগই ছিল না। এই যে আমাকে জেলে দেওয়ার হয়তো 1 সপ্তাহ আগের থেকে তার সাথে আমি কথা বলছি। তো এই 2.5 ঘন্টার ভিতরে তার সেই ওষুধের ওইখান থেকে তার ওখানে যেতে অন্তত 20 মিনিট রিক্সা হাঁটতে লাগবে।
ওভারব্রিজ পার হয়ে যেতে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 40 মিনিট ওখানে ও যেভাবে বলছে থাকতে কত 10 মিনিট থাকতে তো হবে নাকি কাউন্ট করেন ওখানে 1 ঘন্টা তো লাগবে, তাও তো আমার এখানে রাত 10টার উপরে বেজে যাবে আসতে। এরকম কখনোই হয়নি, কখনো সে বলতে পারবে না যে আমার রাত 10টা বাজছে আসতে। আমি 8:30 9টা হাইস্ট। আপনাদের সম্পর্কটা এখন কি পর্যায়ে আছে? অ্যান্ড সম্পর্ক আমাকে ঘৃণা করে, এটা আছে বড় কথা। তাকে অনেকবার আমার ভাইরা রিকোয়েস্ট করছে, সে বলছে তোমার কাছে আমি সাড়ে না 3,60,00,000 কত টাকা পাই, কিসের এই করছি যেমন যে আপনারা অনেক কিছু এখানে লিখছে মিথ্যা কথা। আমি বাড়িতে বের করছি, আমার বাড়িতে আমি এখন পর্যন্ত উঠতে পারি না। দেখছেন আমি কোথায় আছি, আমার বাড়িতে আছি, আমার নিজের বাড়িতে। ওইটা তো আমার নিজের বাড়ি, আমার নামের বাড়ি। ওকে আমি 2তলাটা শুধু দান করছি, সে বাড়িতে আমি এখন উঠতে পারি না, সে বাড়ির ভাড়া পাচ্ছি না, আমি ওষুধ খেতে পাচ্ছি না। তাকে আমি ওই বাড়িতে বের করে দিয়েছি। আজকে 3 মাস ধরে আমি জেলে এবং মেডিকেলে, 3 মাসে। এটা কি সত্যি কথা যে তাকে আমি বের করে দিছি? সে তো সব আপনারা যান প্লিজ, ভাড়াটিয়ার কাছে জিজ্ঞেস করবেন 3 মাসের ভাড়াটা কে নিছে। আমার ওয়াইফ নিছে, নিয়ে ভাড়াটা নিয়েও আপনি গুলশানে দৌড় দেয়, যাই ওখানে থাকে। ওইখান থেকে যে আমার কেস করতেছে আমি যেন জেলে থেকে না বের হতে পারি, সেই জন্যে 10-15 টাকা করে উকিল রাখতেছে। মানে যত কাজ সে টাকা দিয়ে সব করছে, তার বোন হেল্প করতেছে, তার বোনের অনেক টাকা। তো আমি তাকে কেমন করে বাড়ি থেকে বের করে দিলাম, মানে মানে আজ কবি যত কথা কেঁদে সব মিথ্যা কথাগুলো মানুষকে বলছে, আর মানুষ এগুলা মানে অতিরিক্তভাবে এটা বিশ্বাস করছে। বাস্তব জিনিসটা আপনারা জান কলমা, যে আমার নামে জিজ্ঞেস করেন আমি কেমন, আমার বাড়িতে যান প্লিজ, যে ভাড়াটিয়ারা জিজ্ঞেস করেন যে ভাড়া কে উঠায়, তার থাতিতে আমি তো আমার বাড়িতে উঠতেই পারি নাই, এখনও না। আপনার এখন ইচ্ছা কি একসাথে থাকার, না? আমার মন বলে ও থাকবে না, এ হচ্ছে বড় কথা। ও আমাকে ঘৃণা করে। তারপরে আমার ভাইয়েরা অনেক রিকোয়েস্ট করছে যে তুমি আসো, এসে মিলো। ওর কথা আমাকে 3.5 কোটি টাকা লাগবে, 3,60,00,000, আরও বিভিন্ন কথা বলে। আমি বলছি, ও একই ধরনের কথা বলে, ফোন করলে একই ধরনের কথা বলছে। আমি ভালো কথা বলবা প্লিজ, আমার কাছে কোনো ভালো কথা নাই। তারপরে আর একটা কথা বলছে যে আমার সামনে কোনো দিন তুমি আর কথা বলতে পারবা না, সামনাসামনি তুমি ফোনে কথা বলতে পারবা। তখন আমি বুঝে গেছি যে এর দ্বারা সম্ভব না, আমি আর এখন ফোন করি না। আমার বাচ্চাটার নাম্বারটা আমার মুখস্থ নাই, যদি প্লিজ আপনারা কেউ পারেন আমার বাচ্চাটার নাম্বারটা একটু দিয়েন, তাহলে আমি বাচ্চার সাথে কথা বলবো, ওর সাথে কথা বলবো না, ওকে বিরক্ত করবো না আমি। আপনার বাচ্চাকে নিয়ে এখন আপনার পরিকল্পনা কি? অ্যান্ড বাচ্চা তো আমারই, এই যদি আমি মারা যাই আমার বাচ্চা তো আমার এই পরে আমার এইসবের ইয়ে হবে। আর আমার বাচ্চাটা চাই যে আমার সাথে থাকলে তো ও মা ছাড়া থাকবে না। তো আমার আর পরিকল্পনা কি, আমি যদি সাথে থাকতাম, আমি ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমি সাথে করে হাত ধরে, আগে তো আমার আঙ্গুল ধরে যেত ছোটোবেলায়, এখন হাত ধরে আমি নিয়ে যেতাম। ক্লাস 10-এ উঠছে তখনও আমার হাত ছেড়ে দিছে, তার মানে এখন বড় হয়ে গেছে সে। আমি সবসময় স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে আনছি লাঞ্চের সময়। ও আমাকে ছাড়া ওর বন্ধুদের সাথে কখনো মিলেনি। এই ক্লাস 9-10 থেকে আস্তে আস্তে বন্ধুদের সাথে 2-1টার সাথে কথা বলছে। তাছাড়া বাইরে কোনো ছেলের সাথেও কোনো সময় খেলেও না, কারোর সাথে কথাও বলে না। এই জন্য আমি লাঞ্চের সময় থাকতাম, টিফিনের সময় থাকতাম, আর আনা নিয়ে তো এটা আমি সবসময় করতাম ছোটোর থেকেই। তিনি হয়তো এই ভিডিওটা দেখবেন। জি জি। আপনি কি শেষ আপনি কি চান যে আবার আপনারা একসাথে থাকুন? আমি, সে যদি মন থেকে চাইতো অবশ্যই আমি তাকে রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি তাকে। আমি ফোন করছি মেডিকেলে, শুয়ে মেডিকেলে, দেখছেন আমার হাত কত কাঁপে, যে আমি এখনও অনেক অসুস্থ। আমার মানে সিঁড়িতে যে উঠবো এরম শক্তি এখনও কম আমার। ওর যে নিপা, ও মেয়ে সাবেরিনা নিপা, মাই টিভিতে চাকরি করে, ওনাকে দেখে ওনার আত্মীয় স্বজন সবাই ভয় পায়, ঠিক আছে। উনি যখন তখন, এই যে এতদিন আমার যে আইনের যত ও কাজ টাজ করছে, উনি সব টাকা পয়সা, উকিল টুকিল সব কিছু ওনার কাছে আছে, পুলিশ আছে, মানে কোথাও অভাব নাই ওনার এই প্রশাসনের, মানে অনেক উপর পর্যায়ে ওর। যেহেতু উনি চাকরি নিছে আমির হোসেন আমুরে দিয়ে, কিন্তু এই মাই টিভিতে চাকরি নিছে, তাহলে বুঝেন যে তখনই তার এত বড় জায়গায় যাওয়ার ছিল, আরও অনেক আগের থেকেই ছিল, তো এখন তো আরও বেশি আছে। তো উনি অনেক কিছু করতে পারে। আমাকে যখন তখন পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে এবং করছে, আরও করাবে হয়তো। এই জন্যে আমাকে যদি কেউ মনে চায় যে আমাকে আইনি সহযোগিতা করবেন, প্লিজ আমাকে এটা করবেন, কারণ আমার কিচ্ছু নাই, আমি একা, আমাকে আইনি সহযোগিতা করার মতো কেউ নাই। তো এরকম উনি যখন তখন আমাকে পুলিশ দিয়ে আরও অনেক কিছু করতে পারে।
তো প্লিজ আমাকে এই জিনিসটা কেউ যদি হেল্প করেন, আইনি সহযোগিতা থেকে আমাকে কেউ যদি হেল্প করেন, আমার উপকার হবে। আমার কেউ নাই, প্লিজ, আমি একা থাকি কলমা। আরেকটা কি প্রশ্ন জানা করছিলাম ওখানে, একটা কি করেছিলেন যেটা বললাম, এই যে আপনার স্ত্রীর এই অভিযোগ আনার পরেই আপনি আত্মগোপনে চলে গিয়েছেন বলে একটা অভিযোগ আছে, আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? জি, আমি তাই বলছি যে আমার বাসার ভিতরে আমার ফোন, আমার এই চশমা হচ্ছে আমার চশমা, আমার ফোন, আমার জামা কাপড়, আমার সব কিছু, কারণ ওইখান থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তার মানে আমার সব কিছু আমার বাসায় থাকাই স্বাভাবিক। তো আমার সব কিছু বাসায় থাকার পরে আমি 40 দিন ছিলাম জেলে। 40 দিন থাকার পরে 2 দিন মাত্র সময় পাইছি ঈদের আগে। এই 2 দিন পরে আমি মেডিকেলে ভর্তি হয়েছি, মেডিকেলে ছিলাম 32 দিন। তাহলে 40 দিন আর 32 দিন আমি এই মেডিকেলের ইয়াতে আছি। এই 5 তারিখে আমি ছাড়া পেয়েছি। কারণ যদি আপনারা আত্মগোপন বলেন বা আমি কবরের ভিতরে গেছি বলেন, যা বলেন আপনারা বলতে পারেন, আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে। সেটা জেলের থেকে ছাড়া পাওয়া, মেডিকেলের থেকে আসা, সব কিছু ডকুমেন্ট আছে, আপনারা দেখতে পারেন বা ওখানে যা জিজ্ঞেস করতে পারেন যে কোন কোন মেডিকেল। আমি সরকারি মেডিকেলেই ছিলাম। আপনার এই ঘটনাটায় শুধু আপনি একা নন, পুরো সমাজকে মানুষ দায় করছে, দোষারোপ করছে। তো আপনি কি এখন শেষ সময়, মানে আজকে আমাদের এই ইন্টারভিউ শেষ সময়, আপনি কি চান যে আবার আপনারা একসাথে থাকুন? আপনাদের কি সন্তান আছে? যেহেতু আমি চেয়েছিলাম একসাথে থাকলে অবশ্যই ভালো হতো 3 জনের, কিন্তু ওর চাহিদা বেশি। আমার হিসাবে ওর যে চাহিদা, ওর মতো ও থাক, আমি এটা এখন চাই। কারণ ও গুলশানে থাকতে চাই, ও ভালো, মানে গুলশান থাকলে ভালো হবে। ওর বোনের মতো, মায়ের মতো চলতে পারবে। ও যেটা বলছে অনেকবারই যে আমার বোন বলছে তো চলে আয়, ও মনে মনে এটাই চাই। আমার এখানে থাকলে একটু ক্রাইসিসে থাকবে। আমি তাকে বারবার ফোন করেছি যে প্লিজ তুমি আসো, ভালো কথা বলো, বলেনি। তো এখন আমি চিন্তা করে দেখছি না, একজনের হস্তক্ষেপ করা উচিত না। সে তার মতো থাক, সে আলাদা থাক, সে গুলশানেই থাক, তার গুলশানে তাদের যে একটা ঐতিহ্য আছে সেটা ধরে রাখুক, এটা আমি চাই। তার কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমার কাছে আসলে সে কষ্ট যেহেতু পাই, আমার সাথে যেহেতু কষ্ট পায়, তাহলে আমি বলছি ঠিক আছে, সে যদি কষ্ট পায় তো আমার কাছে কষ্ট করে থাকার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি রিকোয়েস্ট করছি বারবার, আমার ভাই, 2 ভাই অনেক রিকোয়েস্ট করছে, দুলা ভাই রিকোয়েস্ট করছে, আমার বোন রিকোয়েস্ট করছে, আসে না, আসবেও না। ওর মনোভাব এটাই। তো আমার সাথে থাকবে না। আর আমি এখনও চাই না যে ঠিক আছে আমার সাথে যেহেতু থাকবে না, না থাকুক, না থাকলে সে সুখে থাক, তারই নিয়ে সে সুখে থাক, আমার মতো আমি থাকব। দর্শক, এতক্ষণ শুনছিলাম আমরা তারেকের কথা, যিনি এই সময়ের সবচেয়ে সমালোচিত ব্যক্তি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।